হ্যাঁ হ্যাঁ, এই আমাদের ডিগ্রি রোডস রয়েছে। কি হয় যখন মানুষ অফিসে যায় না, কাদা টাদা পেয়ে গেলে সবাই হয়ে যায়। এই যে কেআইপির কাজে ঠিক, এই যে কেআইপির কাজ হচ্ছে, মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কতদিন ধরে কাজ হয়, ড্রেনেজের কাজ হয় প্রথম ঠিক জল জমতো, এখন জল জমছে না, কিন্তু কাদা ছিটে আসছে। কেআইপির কাজে লোকে লেগে যায়, এই কাজ শেষ না হলে কাহা তক লোকে রোজ ওই খারাপ রাস্তার উপর দিয়ে যাবে। এই তো মালিক বসে আছে, আজকে আমার বাড়ির সামনে সব খুঁড়ে রেখে দিয়েছে, আমি বলার পর লাগিয়েছি। মেয়রের বাড়ির সামনেই রাস্তা খোঁড়া, কেবিল লাইনের কাজ হয়েছে আজ থেকে 15 দিন আগে, খোঁড়া রাস্তা। আমি তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত পৌঁছতে পারি না, এসি কে বলি, এসি করে না, তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আজকে বলি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। দারুণ নাম তো আপনার, দারুণ নাম, আব্দুল কালাম আজাদ। দাদা কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন আজাদ সাহেব? 164। কালাম সাহেব আপনার এটা বলুন, অ্যাড্রেসটা বলুন। একটু লিখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন কালাম সাহেব। এই কালাম সাহেব আপনার এমএসভিপি সেকেন্ড গেটটা খুলতে চাইছে না, বলছে ওদিক দিয়ে আমাদের হসপিটালের মাল চুরি হয়ে যায়। কি ঝামেলা। চিত্তরঞ্জনে ঠিক আছে, আমি দেখি যখন এমএসভি শুনছেন আমি একবার হেলথ সেক্রেটারির সাথে কথা বলে রিকোয়েস্ট করি। আমি রাত্রিবেলা আমি আজকে চিঠি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে গেটটা খুলতে এবং পুলিশকে ওখানে একটু লক্ষ্য রাখতে যাতে চুরি না হয়। একটা হসপিটাল একটা গেট বন্ধ করে রেখে দিয়েছে। সেখানে স্যার ওই 32.75% এত কম দামে স্যার ওষুধ পাওয়া যায়। ওই গেটটা খুলে ভেতর থেকে পেশেন্টদের খুশিয়ে নিয়ে বাইরে যে প্রাইভেট মেডিসিনের শপগুলো আছে ওইখানে নিয়েছে, এই নিয়ে স্যার ওখানে কিওস্কে চলে। ওই জন্য স্যার পুলিশ তাহলে গেট বন্ধ করে দিয়ে পাঁচিল তুলে দিক। হ্যাঁ মানে কিছু স্যার সেটা করে বাইরে দুটো খুললে স্যার এই ফায়ার পেশেন্ট মানে এটার মধ্যে এদের একটু ইন্টারেস্ট আছে স্যার, মানে বাইরে ওষুধের দোকানগুলো এরা রিক্সা দাঁড়িয়ে থাকে, কিন্তু গেটের বাইরে রিক্সা দাঁড়িয়ে থাকে। রাস্তাটা দিয়ে আমিও গেছি, গোবরায় যাওয়ার রাস্তা ওটা, ওখানে মানে একটা মানে খুব কষ্ট, মানে এত জাম হয়ে থাকে, গাড়ি 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 যায় না। আর উল্টো দিকে ফ্ল্যাট আছে কতগুলো, ওই তার মধ্যে অর্জুনের ফ্ল্যাট আছে মোটাটা, ওই ফ্ল্যাট থেকে বেরোনো যায় না, এরকম অবস্থা। হকার যেহেতু গেট বন্ধ করে দিয়ে ওখানে হকার ভরে গেছে, এবার তার উপরে রিক্সা, গেটে অর্ধেকটা রাস্তা জাম হয়ে যায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি 89 ওয়ার্ড থেকে বলছি। 89 ওয়ার্ড, 89 ওয়ার্ড, অ্যাড্রেসটা বলুন, অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা বলুন। আপনার নাম? হ্যাঁ বলুন। ও এটাতে পুরো নিজেদের সেই ঝগড়াটা, ওই সেই মারপিট হয়েছিল যেটা, হ্যাঁ জানি জানি, ওটা তো কেস হয়েছে তো। সিএসসি কে আমরা চিঠি দিয়েছি, হ্যাঁ লাইনটা কাটার জন্য।
সিএস থেকে, হ্যাঁ, এটা নিয়ে মারপিট হয়ে যায়, ওই মাথা ফাটিয়ে দিয়ে তারপর থানায় গেছে। উফ, অ্যাকচুয়ালি পৌর সমস্যা নেই, সমস্যা নিজেদের, কারোর ইগো, কারোর নিজেদের ঝামেলা, সেটাকে কর্পোরেশনকে পার্টি করানো আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 8/1/2025 একটা আমাদের অঞ্চলের চাপগুলো এবং গণস্বাক্ষরগুলো আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করে দিলাম। সেটা হচ্ছে একটা জলাশয় আছে বড় দাদা 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 ওয়ার্ড নাম্বারটা বলুন না প্লিজ। আমি হচ্ছে সমীরপুকুরি আমার নাম। হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড? আমি থাকি হচ্ছে 92 ওয়ার্ড। 92? হ্যাঁ 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 বলেন। আপনাদের একটা অ্যাপ্লিকেশন করেছিলাম 2025-এ। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ওখানে একটা জলাশয় আছে যেটা হচ্ছে 92, 105 এবং 104 তিনটে ওয়ার্ডে একদম বড় এলাকা জলাশয়। হুম, এটা হচ্ছে কি আপনি একটা পাঠিয়েছিলেন পাঞ্জাব এনভায়রনমেন্ট হেরিটেজ ডিপার্টমেন্টে। হুম, এই এনভায়রনমেন্ট হেরিটেজ ডিপার্টমেন্ট আমার 92 ওয়ার্ডে পাঠিয়েছে। ওরা বলছে যে ওদের ম্যাপে এই জলাশয় উল্লেখ করা নেই। তারপরে আপনার একটা জয়েন্ট ইন্সপেকশন হয়েছে 104, 105 এবং 92। জলাশয়টা আমাদের জলাশয় লিস্টে ঢুকিয়ে দিন। আমাকে রেকর্ডটা যদি দেখেন আমার জলাশয় আছে, তাহলে কে ওনার না ওনার দরকার নেই, আমার আগে জলাশয় লিস্টের মধ্যে ওটাকে ঢুকিয়ে দিন। হ্যাঁ, তাহলে এখন অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ বলুন তো দাদা। ঠিক আছে, ওনারশিপ তো আমরা দেখবো, আমরা ম্যানেজমেন্ট কন্ট্রোল নিয়ে নেব। যদি ধরুন ওনার না পাওয়া যায়, তাহলে তো আমি জলাশয়টাকে বুঝতে দেবো না। ওই জলাশয় বুঝে যাবে, তারপর একটা ওনার এসে যাবে, সে একটা ফলস দলিল করে নেবে, করে নিয়ে বলবে এটা জলাশয় ছিল না, সে তো আমি করতে দেবো না। ম্যানেজমেন্ট কন্ট্রোলে নিয়ে ওই ফিস আপনি পরিষ্কার করে দিয়ে করে ফিশারিকে দিয়ে দিন। জলাশয় আর গাছ এটাকে আমাকে প্রোটেক্ট করতেই হবে, নাহলে কলকাতাকে বাঁচানো যাবে না। আপনি আপনার ঠিকানা, ওই জায়গাটার ঠিকানাটা একটু বলবেন প্লিজ। এটা বড়, আমাদের ওই টালিগঞ্জে ওইটা শুরু হয়েছে না, ওই যেটা একটা বড় বিক্রমগঞ্জ, ওটা এটাও বড় জলাশয়। তাহলে বাবা, এটা তাহলে ওইটাই হবে। দাদা এগুলো বাঁচাতেই হবে আমাদের, কোনো জলাশয় না বাঁচালে আমাদের তার পরবর্তী যে প্রজন্ম, তাকে আমরা ঠিক মতন রাখতে পারবো না এই কলকাতা। ব্যাংক প্লটে যেটা একটা হয়েছে, এটাও আমরা ধরবো। হ্যাঁ, এটা করে দেবো। দাদা কি হয় জানেন তো, উদ্যোগের অভাব। আমার নিজের পাড়ায় আমার ক্লাবের লাগোয়া একটা পুকুর আছে, ওটা বুঝে গেছিল। 30 ফুট আমরা কাটিয়ে পুকুরটাকে তৈরি করলাম, কিন্তু ক্লাব করলো সেটা। একটু পুজোর টাকা, এর টাকা বাঁচিয়ে আমরা করেছি। তো এইরকম ভাবে কোনো ক্লাবরা এগিয়ে আসে না যে এলাকার জলাশয় পায়।
হ্যাঁ, আমরা কিছুটা যাত্রী মধ্যে আছি আর কি। আমরা একটা নাম দিয়েছি ধর্মা ঠাকুরের হাউস এবং আমরা না একবার পরিষ্কার করে দেবো, বুঝলেন? তারপর ওইটাকে মেনটেনেন্সের দায়িত্ব যাতে আর কেউ না ফেলে, এটা একটু আপনারা নেন। কারণ আমরা কর্পোরেশন থেকে এখান থেকে না মেনটেন করাটা মুশকিল হয়ে যায়। ওই যেটা আমরা এখন করছি যে কাজটা, যেটা ওই এতে আরেকটা যেটা বড়টা, ওইটাকে কিন্তু আমরা ওখানে একটা আপনারা কমিটির মতন করে নিয়ে ওইটাকে মেনটেন করুন। কারণ আমাদের না বছর বছর তো আর করা যাবে না, একবার করে দিলাম, এরপর এটা সাধারণ মানুষের। আর না হলে লোকালি একটা কাজ করতে পারেন, কোনো ফিশারিকে ওটা দিয়ে দিতে পারেন। আমাদের পুকুরটা যেন ওটা ফিশারিকে দিয়ে দিয়েছি, ওই মুদিয়ালি ফিশারম্যানস কোঅপারেটিভ লিমিটেড বলে আছে, ওদের দিয়ে দিয়েছি। ওরাই খাবার দেয়, ওরাই মাছ দেয়, ওরাই পুকুর পরিষ্কার করে। হ্যাঁ, না না, ওদের নিয়ে আমাদের কাছে আসবে না, আমরাই দিয়ে দেবো। মিনিস্ট্রি অফ আমাদের ফিশারিজের থ্রু দিয়ে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটা বড় লড়াই, সবাই ইন্টারেস্টেড হয় না। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দিদি নামটা বলবেন দিদি? কি মজুমদার? আচ্ছা জয়িতাদি, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমাদের ওয়াটার ডিপার্টমেন্ট সোমবার দিন যাবে। হ্যাঁ, আমি আপনার ফোনে জানিয়ে দিয়ে যাচ্ছে আপনার কাছে। কেন জল পাচ্ছেন না এবার দেখতে হবে আমাদের। হ্যাঁ, ভালো থাকবেন জয়িতাদি। ওই না, যাদের ওই কি বলে এনভায়রনমেন্ট শুধু সরকারে ঘেরা সুন্দর করে বাঁধানো লেকের মধ্যে এনভায়রনমেন্টালিস্ট যাকে ওই প্রেজেন্টেশন দেয়, তারা এনভায়রনমেন্টালিস্ট নয়। এরা যারা সত্যি সত্যি জলাশয় নিয়ে কনসার্ন, তারা হচ্ছে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টালিস্ট। ওই আমি একটুখানি লেকের মধ্যে লাঠি নিয়ে ঘুরে বিদ্রোহ করলাম, ঘেরা লেক আমি খুলে দেবো, যখন গোবিন্দপুর বস্তি এসে যাবে তখন আর পাওয়া যাবে না। ঘেরার পরে সব আন্দোলন শুরু, তারা এনভায়রনমেন্টালিস্ট না। এরা যারা সত্যি সত্যি বাইরের একটা জলাশয় নিয়ে কনসার্ন, একটা জায়গায় এত গাছ কাটা হচ্ছে, কেউ তুলছে না। আমরা একটা গাছ কাটবো, স্টার আনন্দ, তারপরে সব মিডিয়া দেখাবে। কোর্ট আলিপুর এভিনিউ এক্সটেনশন ওয়েস্টেতে পরপর কয়েকশো গাছ কেটে ফেলেছে, ধরে রিপ্লান্টিং করেনি, কেউ দেখলো না। হ্যাঁ হ্যালো নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর वार्ड? 1 मिनट हम लिख लेते हैं। मोहम्मद अशरफ। अशरफ भाई आपका एड्रेस बताइए। কি হয়েছে এটা? হ্যাঁ 1 মিনিট বিল্ডিংয়ের সেরকম প্রবলেম আছে, বিল্ডিংয়ে কেসটা আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানেন, বিল্ডিংয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। हाँ बोलिए अशरफ भाई। हाँ बोलिए।
आया था, हाँ गया था, वहाँ गया था, कुछ इलीगल कंस्ट्रक्शन हुआ है वहाँ पर। हाँ ওটা ভেঙে দিতে হবে। বিল্ডিং আছে এই হেরিয়ের গে ফুটপাতের ওপরে কনস্ট্রাকশন করে নিয়েছে, কিসের কেস? ফুটপাতের ওপরে তোমাকে সেই তো একটা ফোনে বললাম, ফুটপাতের ওপরে লোকে ইট দিয়ে গেঁথে নিচ্ছে, এটার মধ্যে বিল্ডিং এর কি আছে? এটা ভেঙে দিতে হবে। ফুটপাতের ওপরে একটা হকার এটা বসতে পারে, ফুটপাতের ওপরে কনস্ট্রাকশন হবে, তাতে বিল্ডিং এর ডিপার্টমেন্টের কেস হয় নাকি? এটা ভেতরে এই কত নম্বর বড় এটা? এক মিনিট রুকে हमको पूरा। হ্যাঁ বড় ছয় আছেন নাকি? মৌরি সাহেব আছেন? এই কেসটা কি মৌরি সাহেব? বলছি স্যার, রিভিউ করছি স্যার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 14 নম্বর নয়, এটা 53 পয়েন্ট স্ট্রিট। উনি ভুল করছেন, এটা 53 পয়েন্ট স্ট্রিট। একটা স্যাংশন হয়েছিল পাশে একটা হোটেল আছে, বড় হোটেল। এই যখন হোটেলটা হয় তখন স্যার এটা একটা অ্যালাইনমেন্ট ছিল। এই অ্যালাইনমেন্টটা ছেড়ে উনি মানে করেছিল অ্যাকচুয়ালি এক্সিস্টিং বিল্ডিং ছিল। এবার এক্সিস্টিং বিল্ডিংটা থেকেই গেছে, ওটা ভাঙা হয়নি। মানে এইটা এখন স্যার আমাদের অ্যাকচুয়ালি কর্পোরেট রাস্তা বলে চলে এসেছে, অ্যাকচুয়ালি আমাদের রাস্তা বলে চলে এসেছে। এবার তার ওটাকে হেয়ারিং চলছে, হেয়ারিং ফাইলটা তার আছে এসবির কাছে। এই অফিসার আপডেট অ্যালাইনমেন্টের মানে তো হয়ে গেল ওটা ইঞ্জিনিয়ারিং এর। তাহলে ইঞ্জিনিয়ারিং কে আপনারা জয়েন্টলি আপনি আর ইঞ্জিনিয়ারিং মিলে ভেঙে দিন। অ্যালাইনমেন্টের জায়গায় ভাঙতে গিয়ে আমাকে হেয়ারিং করতে হয়। হেয়ারিং হচ্ছে যখন আপনি, এটা তো বিল্ডিং রুলস এর মধ্যে পড়ছে না, তো হেয়ারিং অফিসার কি করে অর্ডার পাস করবে? না, এটা আপনার ব্যাপারই না। এটা আপনি যে মুহূর্তে কর্পোরেশনকে গিফট করলেন অ্যালাইনমেন্ট, এই প্রপার্টি বিলংস টু দি কর্পোরেশন, সেটাই আমি বলছি। ফুটপাথ হয়ে গেল, এই যেই ফুটপাথ হয়ে গেল ওটা ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে চলে এলো। ওটা বিল্ডিং বলে 5 কাটালে হবে না, বুলডোজার নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ভেঙে দিয়ে ওটাকে পরিষ্কার করে দিতে হবে। কেউ ওইটা করছে, আমি ওকে একটা দল দিলাম, একটা মাজার আছে, ঠিক আছে, পেছন দিয়ে আরো ঘিরে নিচ্ছে, ওই যে মাজার আছে। আরে পেছন দিয়ে তুমি ঘিরবে কেন? নতুন মাজার যেটা আছে সেটা আমি ডিস্টার্ব করবো না। ফুটপাথের উপর যদি সবই হয়ে যায়, তাহলে লোক যখন রাস্তায় যাবে, একটা রাস্তায় একটা গাড়ি ভেঙে যখন একটা ছেলে সারা জীবনের জন্য ল্যাংড়া হয়ে যাবে, তার পাপটা কে নেবে? ফুটপাথ তো মানুষকে হাঁটার জন্য। এবার যদি আমরা কন্টিনিউয়াস কনস্ট্রাকশন করে নিই, মাজার করে নিলাম, কেউ মন্দির করে নিল, কেউ এই করে নিলাম, ফুটপাথটাকে এনক্রোচ করে দিলাম, তারপরে একটা বাচ্চা হেঁটে হেঁটে ফুটপাথ পেলো না, সে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হলো, সেই বাচ্চাটা সারা জীবনের জন্য পাটা চলে গেলো কিংবা প্রাণটা চলে গেল, সেই পাপটা কে নেবে? এইটা কনসাসনেস, নিজের দায়িত্ব এড়ানোটা একটা আলাদা জিনিস, আর কনসাসনেস আমার যে না এটা অন্যায় হচ্ছে। আমি কর্পোরেশন থেকে মাইনে নিচ্ছি, আমার কর্পোরেশনের এই পাবলিক, এটা পাবলিক প্রপার্টি, এটাকে দেখার দায়িত্ব আমার। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। চিড়িয়া মোড়, হ্যাঁ হ্যাঁ বলুন। ঝিলের অ্যাড্রেসটা কি? ঝিলের কোনো অ্যাড্রেস আছে বা রাস্তার নাম? দমদম রেডিও হলো, ঠিক আছে ঠিক আছে, গুড প্রপোজাল। দিদি আপনার নামটা কি? অনুরাধা
আপনার নামটা বলুন। অনুরাধা রানা সিং। রানা সিং, হ্যাঁ হ্যাঁ অনুরাধা দি বলেন। হ্যাঁ, তো ওদের এই ঝিলেতে খুব অ্যাওয়ার্ড, মানে আমাদের এখানে খুব অ্যাওয়ার্ড আপাতত। হ্যাঁ না না ঠিক আছে, লিখে নিয়েছি, বলুন। আচ্ছা, আপনার টিভিতে একটু দেখুন। হ্যাঁ, বলছি ও আপনার টিভিতে ডবল ডবল করে হচ্ছে, হ্যাঁ, এটা একটু কম হচ্ছে। হ্যাঁ এটা মিউট করে নিন তাহলে সুবিধা হবে। হ্যাঁ, স্যার বলছি এখানে খুবই অ্যাওয়ারনেসের অভাব। হ্যাঁ, অনেক কর্পোরেশন থেকে লোক আছে, কর্পোরেশন থেকে আপনাদের যারা আসার তারা আসে, বারবার বলে দেয় যে এখানে নোংরা ফেলবেন না, হ্যাঁ সব বলে, কিন্তু রাতের অন্ধকারে সব ফেলে দিয়ে চলে যায়। আমাদের এখানকার লোকেরাই ফেলে, অন্য কোথাও লোকেরা ফেলে না। তাই স্যার আমি চাইছি যে এখানে যদি কোনো সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করে দেওয়া যায় যাতে লোকেরা ভয় পায়, যাতে আর এই বর্ষাকালেতে এত মশা, তারপর অনেক রকমের তো রোগ জীবাণু হয়, কেউ মানে যাদের অ্যাওয়ারনেস নেই তাদের নেই, তারা শুনবে না, কোনোদিনও শুনবে না, এরকম পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতি। আর স্যার আরেকটা সমস্যার কথা বলবো। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি দিদি। হ্যাঁ আরেকটা সমস্যার কথা বলবো। আমার মেয়ে পড়ে দমদম রোড গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল, এটা হচ্ছে সিআইটি, যেটা কমার্শিয়াল নাম সিআইটি স্কুল। দমদম রোড গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল, রাস্তার ওপরে স্কুলটা। এর ভেতরে একটা গার্বেজ আছে, এর ভেতরে সিআইটি বিল্ডিং আছে, তো ওদের বিল্ডিং এর বাইরে একটা বিশাল বড় গার্বেজ আছে যেটা ওদের স্কুলের সামনে পড়ছে, কিন্তু ওটা রোডের বাইরে নয়, মানে রোডের ওপর নয়, ওটা হচ্ছে ভেতরে, মানে কমপ্লেক্স, মানে কি বলবো এটা, কোয়ার্টারের ভেতরে, তো ওই গার্বেজটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। স্যার স্কুলে যত মানে কোনো লোকের যাওয়া আসা করি প্রচন্ড নোংরা, আমাদের গার্বেজের ভেতর দিয়ে আমাদের যাতায়াত করতে হয়, এরকম একটা পরিস্থিতি। তাই স্যার বলছি যে আপনারা যদি একটু দেখেন এই ব্যাপারটা, একটু বিবেচনা করেন, খুব ভালো হয়। ও ম্যাজিক ম্যান, সিআইটি চার্জ নিয়ে নেবেন। একটু দেখেন না, সিআইটির সাথে কথা বলুন, কেএমডি এর সাথে। এখন তো সিআইটি নেই, কেএমডি সিআইটি মানে অ্যাকচুয়ালি চিনি, ওকে ডেকে পাঠান, ওদের ডেকে পাঠান, ডেকে পাঠিয়ে একটা জয়েন্ট, আপনাদের অফিসারদের দিয়ে একটা জয়েন্ট ভিজিট করিয়ে দিন। ওখানে পড়ে না, ওখানে ওয়াটারের যারা লোকেরা থাকে, হ্যাঁ তারা ওই জায়গাটাকে গার্বেজ বানিয়ে রেখে দিয়েছে, একটা জায়গা, নির্দিষ্ট জায়গাটা স্কুলের সামনে একদম। এটা কত নম্বর ওয়ার্ড? আজকাল যারা কর্তৃপক্ষ আছে তাদের দিদি দিদি এটা 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 এটাও কি 4 নম্বর ওয়ার্ডে? এটা সিরিয়াম রেডিও বলিটা 2 নম্বর। সিআইটিটা হচ্ছে সম্ভবত রেডিও বলিটা 2। এটা আমি দেখে নিচ্ছি, আমি দেখছি, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। ঠিক আছে, আমি 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 দিদি দেখছি। সব আমার কাছে আছে তো, 8777963213। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। ঝিলটা একবার দেখে আসেন, একবার দেখে আসুন। আর সিসিটিভি আমি দেখছি ওখানে এমএলএ কিংবা এমপিকে বলে দিচ্ছি, ও কেউ বোর্ডে আর এ করে না। আমি আমার পাড়ায় লাগিয়েছিলাম, আমার পাড়া আমার গর্ব, আমার পরিচয়, কেউ যে ফেলার উপরে ফাট করে ফেলে। তবে মানুষ কিন্তু অনেকটা কমেছে, অনেকটা কমেছে। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 131। দাদা আপনার নামটা বলুন। স্বপন কুমার ঘোষ। স্বপন দা অ্যাড্রেসটা বলবেন? হ্যাঁ, এম রয়, কাঞ্জিপাড়া রোড। হ্যাঁ দাদা,
সারদা বিদ্যাপীঠ স্কুল। সারদা। হ্যাঁ, স্বপনদা বলেন। সেগুলো ইউজ করছে, আপনার লাইসেন্স হয়ে যান, কিন্তু আমরা তো অনুমতি দিই না, ন্যায় সতর্কতা ঘোষ। আর এই ভদ্রলোক হচ্ছে বিশ্ববিদ্যালয় নন প্রেসিডেন্ট, আমি আপনার ফাইল ব্যাপারটা একটু অনুসন্ধান করতে বলছি বা এনকোয়ারি করতে বলছি, এবং জাতীয় জেলা পিঠের অ্যাক্সিডেন্ট ঘটে, আমি পুলিশ স্টেশনে আগে প্রতিকূল করে দিয়েছি এবং সুপ্রিম কোর্টের নোটিশ জারি করে দিয়েছি, অলরেডি লিখিয়েছি এবং আগুন এবং সেই না, এর কি ট্রেড লাইসেন্স আছে? কিন্তু কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আসলে অন্য জায়গা দিয়ে হয়তো করে নিয়েছে, কারণ এখন তো ইউডিপিতে ট্রেড লাইসেন্স বেরোয়। তবু আমি একবার, আপনি বলছেন, আমি ইনকোয়ারিতে পাঠাচ্ছি। এটাই কোর্টে কেস টেস চলছে। ও ঠিক আছে, আমি একটা এনকোয়ারি করে নিচ্ছি, তো যদি হয় লাইসেন্স ক্যান্সেল করে ওইখানে লাইসেন্স দিয়ে দিচ্ছি। ওই অ্যাড্রেসটা বলুন, ওই অ্যাড্রেসটা দেখুন। ওই 263 উপেন ব্যানার্জি আছে। ওখানে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিসটা হচ্ছে আপনার বাড়ির নামে ট্রেড লাইসেন্সটা যাচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি দেখে নাহলে দরকার হলে চেঞ্জ করে দেবো ট্রেড লাইসেন্স। হিয়ারিং ঠিক আছে, আমি তাই করছি দাদা, হিয়ারিং করে নিচ্ছি। ওটা ডিলাপিটেড বিল্ডিং, ওখানে একটা ট্রেড লাইসেন্স করে রেখে দিয়েছে, ওটা কেস চলছে। ঠিক আছে, বড়চোদ্দার এটা ক্ষমতা আছে, আপনার ওনারশিপ ডিটারমিনেশনের ক্ষমতা বড়চোদ্দার থাকে, আমার থাকে। এটা আমাদের না। ট্রেড লাইসেন্স এখন ইউডিপিতে লোক পেয়ে যায়। এবার ট্রেড লাইসেন্স আপনি কমপ্লেন করেছেন, আমি হিয়ারিং ডেকে ট্রেড লাইসেন্সটাকে ক্যান্সেল করে দিতে পারি, সেটার এখতিয়ার আমাদের। সেটা দিয়ে দেবো, সেটা ঠিক আছে বলে দিই। আপনি বলছেন এই সমস্যাটা সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। সেটা কি কেটে গেছে, ছেড়ে দাও। দুটো জিনিস আমি আজকে একটু বলে দিই আপনাদের। এত ঝগড়া করছিস কেন? তাহলে দুবার বলবো। দাঁড়া ভাই, এই কলমের এসছি নাকি টিভিতে এসছি নাকি? ওই যে ইচ্ছা টিভিতে এসে গেছিস? আমি তো খবরের কাগজ দেখি। ডিজিটালে দুটো জিনিস আমরা কলকাতা কর্পোরেশন থেকে রিকোয়েস্ট করেছি। একটা হলো যে আমাদের গাছ, যত গাছ আছে
কলকাতায় রাস্তাঘাটে বোরোকে এবং পার্কস অ্যান্ড স্কোয়ারসের এরা মিলে সব গাছগুলোকে ইন্সপেকশন করবে, যে গাছগুলো স্টেবল আছে কিনা, রাস্তাঘাটে পড়ে যেতে পারে কিনা। সিমিলারলি আমি এখনো বলিনি, বলবো কেএমডিএ কে, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর, এখানে অনেক মানুষ হাঁটেন, কোনো গাছ এরকম ভাবে পড়ে হট করে পড়ে যাবে কিনা, এটা একটা রেগুলারলি, বিশেষ করে বৃষ্টির আগে একবার দেখে নিতে। হাওড়া একটা ঘটনা ঘটেছে, হঠাৎ করে একটা গাছ পড়ে গিয়ে 2 জন মারা গেছে। ন্যাচারালি আমার ভয় হচ্ছে যে যদি অন্য কোথাও গাছ থাকে এরকম ভাবে যদি পড়ে যায়, স্কুলের বাচ্চারা যায়, সব যায় রাস্তায়, বিশেষ করে, এবং ওই লেক টেক যেখানে মর্নিং ওয়াক করে মানুষ বা পার্কগুলোর ভেতরে, এখানে পার্কস অ্যান্ড স্কোয়ারসকে আপনাকে বলছি সব গাছগুলোকে একবার দেখে নেবেন, ধাক্কা মেরে। হতে পারে গাছটা ঠিক আছে, নিচটায় পোকা খেয়ে গেছে, খেয়ে গিয়ে উপর দিয়ে মনে হচ্ছে গাছটা ঠিক আছে, নিচটায় গাছটা লুজ হয়ে গেছে। এগুলো একটু ধাক্কা পাক্কা মেরে দেখে নিয়ে, একটু গাছটার পজিশন দেখে নিয়ে সব গাছগুলো একটা ট্রি অডিট করা, ট্রি ইন্সপেকশন করা, এটা আপনিও করবেন। এবং কেএমডিএ যে সুভাষ সরোবর, রবীন্দ্র সরোবরের চারিদিকে গাছগুলো ঠিক আছে কিনা দেখা। আরেকটা হচ্ছে ট্রিমিং করা। আমাদের শহরে বেঁকা টেরা গাছ খুব বেশি, এগুলোকে কেটে দিয়ে একটা ল্যান্ডস্কেপিং মতন করে সুন্দর করে গাছগুলোকে রাখা। যদি সিঙ্গাপুরে পারে, অন্য অন্য সিটি পারে, তাহলে আমরা এরকমভাবে করতে পারবো না। যে কোনো একটা গাছ বসিয়ে দিলাম, সে গাছটা ডান দিকে বেঁকিয়ে যাচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে, রাস্তার উপর চলে আসছে, ওগুলোকে কেটে ট্রিমিং করে এই সময় বর্ষাকাল সুন্দর করে রাখা। আর কোনো ওই উইপিং দেবদারু যেন 10 ফুট 12 ফুটের ওপরে না যায়, এটা একটা। আরেকটা আমরা যেটা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে এসেছি, ওয়েটল্যান্ড, কলকাতা ওয়েটল্যান্ড বামফ্রন্টের আমলে অনেকটা এনক্রোচড হয়ে গেছে, যেটা হয়ে গেছে অনেক মানুষ তাদের আমরা বেঘর করতে চাই না। কিন্তু বাদবাকি যে ওয়েটল্যান্ডটা আছে, সেই ওয়েটল্যান্ডটা যদি আমাদের ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা সেটাকে একটা বড় করে ল্যান্ডস্কেপিং করে সুন্দর করে, তার মধ্যে যদি কোনো প্রাইভেটের জায়গা থাকে তাহলে তারা কিভাবে ওটাকে ইউজ করতে পারে, মানে ইলিগাল বিল্ডিং না, ধরুন ওই অ্যাজ পার ওয়েটল্যান্ড অ্যাক্ট অনুযায়ী কিভাবে ইউজ করতে পারে, তাদেরও একটা কনসালটেন্সি করা, ওদের ল্যান্ডস্কেপিং এর মধ্যে নিয়ে আসা। কোথাও হাউস বোট তৈরি করলো, কোথাও আমাদের খেলার প্র্যাকটিসিং গ্রাউন্ড তৈরি হলো। আর জলের যে সোর্সগুলো ওয়েটল্যান্ডের জন্য যেগুলো ছিল, সেগুলোকে নতুন করে আমরা এসটিপি তৈরি করে কিছু জল আমরা ওয়েটল্যান্ডে দিতে পারি কিনা। আগে ওখানে আমাদের এই জলগুলো ন্যাচারালি আমাদের বায়ো ট্রিটমেন্ট করে, বায়ো ট্রিটমেন্ট গাছের মাধ্যমে ট্রিটমেন্ট হয়ে ওয়েটল্যান্ডে ন্যাচারাল ট্রিটমেন্ট হয়ে গাছ যেত, যেখানে চিংড়ি চাষ হতো, অনেক কিছু চাষবাস হতো। এটা যখন ওয়েটল্যান্ড অ্যাক্ট হয়নি বা রামসে কনভেনশন হয়নি, তখন প্রথম দিকে সল্টলেক হয়েছে, তারপর রাজারহাট হয়েছে। কিন্তু এখন যা আছে এটা আমাদের ট্রেজারি অফ ক্যালকাটা। ওয়েটল্যান্ড ইজ এ ট্রেজারি অফ ক্যালকাটা। যতটা এনক্রোচ হয়ে গেছে, আমরা কিছু করতে পারিনি, কারণ আমরা তখন ছিলাম না। বাট এখন যেহেতু মুখ্যমন্ত্রী নিজে প্রকৃতি প্রেমিক, অর্থাৎ প্রকৃতিকে ভালোবাসেন, তাই ওয়েটল্যান্ডটাকে রাখা এটা আমাদের কাছে একটা কর্তব্য, এবং সেই কাজটা আমরা করব। তার জন্য যদি টাকা লাগে, টাকা খরচা হবে, কিন্তু ওয়েটল্যান্ড প্রোটেকশন করা এবং সেটাকে সুন্দর করে একটা কলকাতায় দৃষ্টব্য জায়গা, ওয়েটল্যান্ডটাই হয়ে যাবে একটা দৃষ্টব্য জায়গা, যেখানে মানুষ ভিজিট করবে ওয়েটল্যান্ড। সেখানে যে জায়গাগুলো যে ট্যুরিজম অ্যাট্রাকশন হবে সেই ওয়েটল্যান্ডে, সেইভাবে আমি অলরেডি কমিশনার সাহেবকে বলেছি, এটা বাইরে দিয়ে কনসালটেন্ট নিয়ে এসে এন্টায়ার ওয়েটল্যান্ডটাকে এটাকে করা, যাতে ট্যুরিস্ট অ্যাট্রাক্টেড হয় ওয়েটল্যান্ডের উপর। তাহলে মাছ চাষ হবে, মাছ চাষ হবে, বোট হবে, হাউস বোট হবে, অন্য অন্য ওয়েটল্যান্ডের যে ইউজের জন্য যে অ্যাক্ট অনুযায়ী ওয়েটল্যান্ড অ্যাক্টে যে সবগুলো আছে সেগুলো ইউজ করে
আরো সুন্দর করে ওখানে করে ওটাকে ওয়েটল্যান্ড বজায় রেখে ওয়েটল্যান্ড অ্যাক্ট অনুযায়ী ডেভেলপমেন্ট মানে সুন্দর করা, যাতে ল্যান্ডস্কেপিং করে ওটা যাতে টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে যায়। এনভায়রনমেন্ট না না না, আমি কেএমসি কে অথরিটি ওরাই, আমরা বলছি যে আমরা তৈরি করে দিতে চাই, কারণ এটা ট্রেজারি অফ ক্যালকাটা না, কেএমসি না, আমরা ওইটা ওদের হাতেই থাকবে, ওদের ওরা কোনো দায়িত্ব নেয় না, ওরা অথরিটি, ওরা অথরিটি, কিন্তু এটা দায়িত্ব যে যা নিজের টুকরো 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 হয়ে রয়েছে, অনেকের জন্য ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, যতটা আছে সেটাকে এন্ড করে যে এই পর্যন্ত, এর পরে আর 1 ইঞ্চিও নয়, তারপরে পুরো ওয়েটল্যান্ডটাকে আমরা সুন্দর করে সেরে দেবো। এই জায়গাটা যেটা আমাদের হয়ে রয়েছে সেটার মধ্যে আরো সুন্দর করে ওয়েটল্যান্ড কিভাবে আরো ঠিক করা যায়, পার্ট অফ ক্যালকাটা যদি করা যায়, এটা আমরা একটা প্রপোজাল দিয়েছি। এটা নিয়ে ওরা এখনো প্রিপেয়ার্ড নয়। আমাদের কাছে মেন কনসার্ন হচ্ছে ওয়াটার অফ ক্যালকাটা, ফ্লো অফ ওয়াটার যাতে ঠিক মতন আসে, কারণ আমাদের টালার থেকে ফলতার থেকে টালা অবধি যে জল, এটাকে আমরা ডিস্টার্ব করলে এন্টায়ার ক্যালকাটার ওয়াটার সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে। কষ্ট করে মানুষ বাসে করে যেতে পারে, কিন্তু জল না পেয়ে কলকাতার মানুষ থাকতে পারবে না, সেই জন্য এটা ওদের মেন দায়িত্ব। আমি বললাম ওইভাবে আপনি স্কিমটা করুন। ওরা বললো যে উই উইল প্ল্যান অ্যান্ড গেট ব্যাক টু ইউ। সব কিছু আমরা ড্রয়িং করেছেন এবং আমরা, উজ্জ্বল বাবু আছেন কোথায়, অমিতাভবাবুকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। ওদের সাথে বসে নেগোসিয়েশন করে আমাদের শুধু অমিতাভবাবু না, মানে কেএমডি এর কিছু ক্রস ড্রেন আছে, কিছু ক্রস ওয়াটার সাপ্লাই আছে, ওগুলোকে রেখে ওরা নতুন করে প্ল্যানিং করে পুজোর পরে বা দেবে। আর আমরা কিছু ট্রায়াল ট্রেঞ্চ কাটবো, ওখানটা কেটে কোথায় কি আছে না আছে দেখে নিয়ে তারপরে ওরাও বলেছে উই উইল গেট ব্যাক টু ইউ, আর আমরাও বলেছি আমাদের মাটির তলায় কি কি আছে ডাইরেক্টলি আপনাকে আমরা সব দিয়ে দেবো। এটা একটা এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক আপনি দেখেছেন, আপনি রাজ্যের পুরমন্ত্রী এবং পুরসভা মেয়র হিসাবে, সেখানে দেখা গেল মেট্রো রেলের জিএম কে ডাকা হয়েছিল, তিনি আসেননি। যে ব্যারাকপুরের সিপি তিনি নেই, তিনি একজন তার প্রতিনিধিকে পাঠিয়েছেন। এত একটা হাই মিটিংয়ে, উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ আধিকারিকরা নেই, তার মানে কি তারা কি এটাকে গুরুত্ব সহকারে দেখছেন? এটা নিয়ে আমি করতে চাই না, পলিটিক্যালাইজ করতে চাই না। এটা একটা জাস্ট ইনিশিয়াল মিটিং, ভেরি ইনিশিয়াল মিটিং। এটা ওরা প্ল্যানিং করে দিক। এটা ইঞ্জিনিয়ার পর্যায়ে মিটিং, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার পর্যায়ে মিটিং, আমাদের ইঞ্জিনিয়ারের সাথে ওদের ইঞ্জিনিয়ারের ফার্স্ট পর্যায়ে মিটিং। এটা একটা অনেক দিন চলে। এই প্রজেক্টটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন ওনার প্রজেক্ট, তাই এটা একটা ইনিশিয়াল মিটিং ওরা চেয়েছিল। বিশেষ করে আমাদের আরবিএমএনএল এসেছিলেন, ওরা একটা চেয়েছিল ডিটেলস। আমরা আমাদের যে ইনপুট দিয়েছি, ওরা ইনপুট দেবে। এটা খুব ইনিশিয়াল স্টেজ, এরপরে আমরা আরো মিটিং করব। যদি আপনি থাকতে পারেন, পুরসভার কমিশনার সাহেব উপস্থিত থাকতে পারেন, কেন সিপি ব্যারাকপুর থাকবেন না? কেন আমরা সিপি কে ডাকিনি, না, সিপি ব্যারাকপুরকে ডাকা। হ্যাঁ, আগে ওরা আমাদের প্ল্যানটা দিক, কি করা চাইছে, তারপরে ওদের দিল্লি থেকে কি স্যাংশন পাবে না পাবে ওটা আগে দিক আমাকে, তারপর আমরা জয়েন্ট ইন্সপেকশন করছি। সেটা নিয়ে ওদের আমরা প্রপোজাল দিয়েছি, ওরা দে উইল গেট ব্যাক টু দেয়ার মিনিস্ট্রি অ্যান্ড দেন লেট আস নো। না, কোনো আলোচনা।
দেখুন, রাস্তার জল যদি শিপিং করে ঢোকে তাহলে মেট্রো ইজ নট সেফ। তাহলে ইমিডিয়েটলি ওনাদের রিপেয়ারিং করা উচিত, কারণ রাস্তার কোনো জল, রাস্তার উপরে জল জমতে পারে, যে কোনো কারণে জমতে পারে, প্লাস্টিক পড়ে গিয়েও জমতে পারে। কিন্তু তার জন্য যদি মেট্রোর জল ঢুকে যায়, তার মানে মেট্রো হ্যাজ এ মানে মেজর প্রবলেম, টানেলে মেজর প্রবলেম। সেই টানেলটাকে রিপেয়ারিং ইমিডিয়েট করতে হবে তাকে। ওইটা জাস্ট বলে দিয়ে রাস্তার জল ঢুকে গেছে শিপ করে হয় না। কালকে কলকাতা, চেন্নাইয়ের মতন আমাদের কলকাতায় ফ্লাড ওরম হয় না বলে ড্রেনেজ ডিপার্টমেন্ট অত্যন্ত সক্রিয় বলে, তাই অন্য অন্য সিটিতে যেভাবে ফ্লাড হচ্ছে সেভাবে ফ্লাড যদি হয় তাহলে মেট্রো বলবে যে ফ্লাডের জল ঢুকে গেছে। এটা হয় নাকি? মেট্রো ওপর থেকে টোটাল সিল, কোনো লিকেজ থাকবে না, অত টাকা দিয়ে সেই জন্য টানেলগুলো তৈরি করা, ঢালাই করে তৈরি করা। তার মধ্যে লিকেজ থাকা মানে ওটা ফাটল ধরে গেছে, ওটাকে ইমিডিয়েট সারাতে হবে। বিহারের পর বাংলাদেশ নির্বাচন কমিশন একই রকম ভাবে নামের ভোটার তালিকার যে নাম তার বিশেষভাবে সংরক্ষণের কাজ করতে শুরু করছে। এটা আমরা সেদিন বলে দিয়েছি আমাদের যেদিন নির্বাচন কমিশনে গেছিলাম। আর বাদবাকি যেটা বলার সেটা দল থেকে বলবো, এটা আমি এখানে বলবো না। আপনার সঙ্গে মন্তেশ্বরের বিধায়ক দাদা মন্ত্রী কথা নিজে জানিয়েছেন যে আমার সঙ্গে ফিরাজ সাহেবের কথা হচ্ছে এবং আমি দল ছাড়ছি না, কিন্তু সিআইডি নিয়ে কাউন্ট হওয়া উচিত। এটা পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছে, অ্যারেস্ট হয়েছে। আমরা দল থেকেও ভেরি স্ট্রিক্ট, মুখ্যমন্ত্রী নিজেও মানে আমাদের নেত্রী নিজেও এটা নিয়ে অত্যন্ত বিরক্ত, এবং দল থেকেও আমরা খুব স্ট্রিক্ট মানে খুব অ্যাকশন নেব, ট্রেন অ্যাকশন নেব। জনপ্রতিনিধি আক্রান্ত আর জনপ্রতি আক্রান্ত না, কোনো লোক দলের মধ্যে থেকে এরকম ব্যবহার করতে পারবে না। আমি জনপ্রতিনিধি না হয়ে আমি যে কোনো লোকের উপর এই ব্যবহার করতে পারবো না। মানুষের সাথে চলা, মানুষকে নিয়ে চলা, দল করা মানে গুন্ডামি নয়। সহনশীলতা থাকবে, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে, মানুষকে নিয়ে চলতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তবে সে দল করবে। দল করা মানে ইরিটেট হয়ে গেলাম, রাগ হয়ে গেল, গুন্ডামি করলাম, ঘুষি মারলাম, সেটা দল নয়, সেটা হচ্ছে গুন্ডামি। তৃণমূল কংগ্রেস এগুলো টলারেট করে না। সভাপতি পদে নির্বাচিত হওয়া কথা বলেছেন যে সিপিএম এবং কংগ্রেসকে তারা পতাকা তুলে আসলে যখন একটা মানুষ দেউলিয়া হয়ে যায় না, রাজনৈতিকভাবে যখন দেউলিয়া হয়ে যায়, তখন সে যে তার যে ভাষা যে ওটাকে আঁকড়ে ধরে, সিপিএম কংগ্রেসের তো অস্তিত্ব নেই, তাকেও আঁকড়ে ধরার চেষ্টা করছে। তার মানে এই দলটা কতটা দেউলিয়া, এই দলটার অস্তিত্ব নেই, যে সিপিএম কংগ্রেস যে এখন প্রায় জিরো হয়ে গেছে তাকে ওই বাংলায় তাকে জড়িয়ে ধরছে। মানে যে কোনো ভাবে আমি এসো, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটা স্ক্র্যাচ দাও, তবে আমি তৃণমূলের সাথে দৌড়বো। পারবে স্পিডে? তৃণমূল নিজের শক্তিতে দৌড়ায়, এর কাছে আগেই বলে দিচ্ছে যে আমার কাছে শক্তি নেই, সবাই মিলে এসো। হ্যাঁ, এটাকে বলে ডুবনে কো টিঙ্কে কা সাহারা দরকার। শোনেন, যতদিন অমিত শাহ থাকবেন, বিজেপি থাকবে, আমাদের উপরে এই ফলস অ্যালিগেশন গুলো আসতে থাকবে, আমরা হ্যারাস হতে থাকব, কোর্টে যেতে থাকবো, কিন্তু কিছু প্রমাণ করতে পারবে না। কিন্তু সিবিআই, ইডি এরা ওদের কাজ করবে, কারণ ইনস্ট্রাকশন অফ ওদের বিজেপির ইনস্ট্রাকশন এখন কাজ করে, যেন যুব মোর্চা কাজ করে, এবং ইডি সিবিআই কাজ করে। সুতরাং ওরা ওদের কাজ করবে, আমরা কোর্টের লড়াই লড়বো। আমিও তো কোর্টে হাজিরা দিচ্ছি, সত্যি কি আমি চোর তা নয়, কিন্তু স্ট্যাম্প মেরে দিয়েছে, আমায় কেস দিয়েছে, আমায় কি বলে রেড করেছে, আমার বাড়ি হ্যারাস হব,
যতদিন অমিত শাহ ভদ্রলোক ওখানে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা অ্যারেস্ট হব। শুধু আমরা না, চিদম্বরম থেকে নিয়ে সবাই আমরা হ্যারাস হব। না, সেটা তো করবে না, ইলেকশন আসার সময় তো করবে, আবার হেরে গেলেও করবে। যেমন 21-এ হেরে যাওয়ার পর আমি মন্ত্রিসভার শপথ নেওয়ার 7 দিনের মধ্যে আমার বাড়ি রেখে দিয়েছি। আসলে এখন বসরা বলেছে যে কিছু একটা করো, না হলে আমাদের দল পুরোটাই ডুবে যাবে, একটু ভয় দেখাও, একটু চমকাও ধমকাও। কিন্তু তৃণমূল কংগ্রেস মৃত্যুকে ভয় পায় না, সে চমকানোতে কি ভয় পাবে? আসলে বিজেপির কোনো লাইন নেই, বিজেপির একটাই লাইন, সেটা হচ্ছে বেলাইন। কি সংস্কৃতি? আমরা হিন্দিকেও সম্মান করি, উর্দুকেও সম্মান করি, সংস্কৃতকেও সম্মান করি, ভারতবর্ষে যত ভাষা আছে সবাইকে সম্মান করি, তার সাথে বাংলা ভাষাটা আমাদের নিজেদের ভাষা। ইংরেজিকেও সম্মান করি। আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা বাংলার মানুষ, তাই আমরা গান গাই, এটাকে আমরা বাংলার সঙ্গীত করেছি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। তার সাথে সব সংস্কৃতিকেই আমরা সম্মান করি। উর্দু সংস্কৃতি আনা মানে কি? আমাদের এখানে মুসলিম পপুলেশনেরও মাত্র কয়েক পার্সেন্টেজে যারা উর্দু স্পিকিং, বেশিরভাগই বাংলা স্পিকিং। ওরা এগুলোকে করে কমনলাইজ করার চেষ্টা করে, কিন্তু এটা কমনলাইজ হয় না। আডানি, ওনাদেরও অনেক নেতা, পুরনো যারা নেতা, তারাও উর্দুতে কথা বলতেন। মনমোহন সিং নিজে তার বোনের, এই বেহালায় থাকেন, তার বোনকে চিঠি উর্দুতে লিখতেন। উর্দু ভাষাটা হচ্ছে ভারতের একটা ভাষা, এটা কোনো ধর্মের ভাষা না। যে জন্য আমি যখন আমাকে জানাব বলে তখন আমি ওটাকে প্রোটেস্ট করি, যে বাংলায় যখন আমাকে বলবে তখন শ্রী বলবে, যখন উর্দুতে বলবে তখন জানাব বৈশানর চট্টোপাধ্যায় বলবে, আবার যখন হিন্দি ইংলিশে বলবে তখন মিস্টার বলবে। সুতরাং ভাষার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ইসলামী আমাদের প্রথম পছন্দ এবং যেটাকেই আমরা বাছাই করে প্রথম পছন্দ হিসেবে রাখি, হিন্দুদের মতো ধর্ম নিয়ে রাজনীতি করি না, এই ধরনের মন্তব্য করা উচিত। বিজেপির কথা, ওরা ভুল বলেছে। বিজেপির মতন ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না, আমরা সব ধর্মকে নিয়েই আমরা সমন্বয় করি। ধর্ম নিয়ে রাজনীতি হয় না, রাজনীতি আমাদের কর্ম নিয়ে রাজনীতি, আর ধর্ম আমাদের মনের মধ্যে বিশ্বাস। সব ধর্মকে আমরা সম্মান জানি। ওরা তো গুজরাটি রাজনীতি আনবেই, গুলি, বোম, এইসব খুন খারাপি, এসব গুজরাটের রাজনীতি। এটা বাংলায় হয় না, আমাদের আটকাতে হবে, পুলিশ অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে, এটা আমি বিশ্বাস করি। আর না, অনেক হয়ে গেছে। কে কে সেটা আবার কে? কে রে? ও আগে পার্টি করতো, এখন করে এই ব্যাপারে এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল, পেছন নিচে একটা পাগলা দাঁড়িয়ে, তার উত্তর তুই দিবি?